মদ্যপান, ধূমপান ও তামাকজাত দ্রব্য সেবন স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক। 30শে জানুয়ারি 1954, ভোর 5:15। বড়জোর 5:30। ভোর হয়েছে, সকাল নয়। রাসবিহারী থেকে চেতলার দিকে যেতে ডান হাতে কালীঘাটের বাস্তুহারা বাজার। দোকানপাটের ঝাঁপ খুলতে খুলতে সে আরও অন্তত কয়েক ঘন্টা। বাজারের সাফাই কর্মীদের বেশিরভাগই অবশ্য উঠে পড়েন দিনের বেলা আলো ফুটতে না ফুটতে। বেলা একটু বাড়লেই মেলা লেগে যাবে লোকে। আগে থেকেই সাফসুতরো করে না রাখলে পরে সামলে ওঠা দেয়। এমনই একজন কর্মীর প্রথম চোখে পড়ল কাগজের মোড়কগুলো। 3টে পাশাপাশি পড়ে রয়েছে কেওড়াতলার শ্মশানের কাছে একটি শৌচালয়ের পাশে। সেটা কত কিছুই এদিক ওদিকে পড়ে থাকে, কিন্তু এই তো অন্যরকম। প্রথম দর্শনে আটকে ওঠার মতো। নারকেল দড়ি দিয়ে বাঁধা কাগজের মোড়কগুলোর একটা কিছু অংশ ছিঁড়ে গিয়েছে। শুকিয়ে যাওয়া রক্তের লালচে ছোপ। ফাঁক দিয়ে স্পষ্ট দেখা যাচ্ছে দুটো আঙ্গুল। ডাক্তার বুদ্ধি হওয়ার প্রয়োজন নেই, এক ঝলকেই বোঝা যায় আঙ্গুল মনুষ্য দেহের। আতঙ্কিত চিৎকার চেঁচামেচিতে লোক জড়ো হলো দ্রুত। খবর গেল টালিগঞ্জ থানায়। অফিসাররা এসে কৌতূহলী ভিড় প্রথমে সরালেন। খোলা হলো মোড়ক। একের পর দুই, দুইয়ের পর তিন। বেরোলো দুটো হাতের টুকরো টুকরো খণ্ড। খণ্ড বাহুমূল থেকে কনুই, কনুই থেকে আঙ্গুল ছিন্ন ভিন্ন। কাগজের মোড়কটি দেখা গেল খুঁটিয়ে। 21শে নভেম্বরের যুগান্তর। শম্ভু সাসপেন্স চ্যানেলের সমস্ত গল্প শুনতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। আজ আপনার জন্যে 1 ডজন খুনের রুদ্ধশ্বাস নেপথ্য কথা, সুপ্রতিম সরকারের লেখা গোয়েন্দাপীঠ লালবাজার। নমস্কার, আমি সৌম্য। আজ আপনার জন্য সুপ্রতিম সরকারের লেখা গোয়েন্দাপীঠ লালবাজার। সুপ্রতিম সরকার, জন্ম কলকাতায় 31শে মে 1971 সালে। শৈশব কৃতি ছাত্র। ছাত্র জীবন কেটেছে সেন্ট লরেন্স হাই স্কুলে। প্রেসিডেন্সি কলেজ থেকে অর্থনীতিতে প্রথম শ্রেণীর স্নাতক। 1997 সালে যোগ দেন ইন্ডিয়ান পুলিশ সার্ভিসে। কর্মক্ষেত্রে প্রশংসনীয় দক্ষতার জন্য 2015 সম্মানিত হয়েছেন ভারতের রাষ্ট্রপতি প্রদত্ত ইন্ডিয়ান পুলিশ মেডেলে। 2017 ভূষিত হয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী প্রদত্ত বিশেষ সম্মান পদকে। পেশায় আইপিএস অফিসার, নেশায় আপাতমস্তক ক্রিকেট অনুরাগী। এটি লেখকের প্রথম প্রকাশিত বই। শুরু হচ্ছে আপনার জন্য 1 ডজন খুনে রুদ্ধশ্বাস নেপথ্য কথা, সুপ্রতিম সরকারের লেখা গোয়েন্দাপীঠ লালবাজার। আমার সাথে, অর্থাৎ সৌম্যর সাথে। 30শে জানুয়ারি 1954, ভর দুপুর। সবই খেয়ে উঠেছেন কালীঘাট পার্কের বহুদিনের দারোয়ান। শীতে জিম ধরা দুপুরে ইতস্তত ঘুরছেন গাছগাছালিতে ঘেরা উদ্যানের এদিক ওদিক। রোজকার অভ্যেস মতো ঘুরতে ঘুরতেই চোখ আটকে গেল একটা আম গাছের পিছনে। ঝোপঝাড় আগাছার জঙ্গলে কি পড়ে আছে ওগুলো? 4টে কাগজের মোড়ক, বাঁধা ওই নারকেল দড়ি দিয়ে। কৌতূহলবশত খুলেই ফেললেন। ভিতরে যা দেখলেন, ঊর্ধ্বশ্বাস ছোটাছুটি করে এরপর শখানে পথ চলতি মানুষের ভিড় জুটিয়ে ফেলতে লাগলো খুব বেশি হলে মিনিট 2। একটি মোড়কে হাঁটু থেকে কাটা দুটি পায়ের অংশ। দ্বিতীয়টিতে নারী শরীরের উপরভাগ ত্রিখণ্ডিত অবস্থায়। 3 নম্বর মোড়কে ধর থেকে আলাদা করে দেওয়া মাথা, নাক, কান, ঠোঁট চুলবিহীন। মুখের চামড়া চেঁচে তুলে নেওয়া হয়েছে। কাগজের তীব্রতায় চূড়ান্ত বিকৃত করে দেওয়া হয়েছে মুখাবয়ব। কয়েক গাছি চুল, মাত্র কয়েক গাছি লেগে রয়েছে কপালের উপরে। শেষ মোড়কটিতে মিলল একটি ভ্রূণ, যাতে চোখ বুললেই মালুম হয় পৃথিবী আলো দেখার আর বেশি দেরি ছিল না। মৃতা সন্তান সম্ভবা ছিলেন। প্রসব মুহূর্ত এসেই গিয়েছিল প্রায়। ফের থানা পুলিশ। খবর পেয়ে টালিগঞ্জ থানার অফিসাররা
ছুটলেন ঊর্ধ্বশ্বাসে। সকালের উদ্ধার হওয়া দেহাংশ নিয়ে দ্বন্দ্ব তখনও কাটেনি। লালবাজার থেকেও হোমিসাইড বিভাগের গোয়েন্দাদের নিয়ে গাড়ি ছুটল। গন্তব্য লেখা বাহুল্য কালীঘাট পার্ক। 4টি মুরগি দেখা হলো যুগান্তরে। 21শে নভেম্বর 1953, 10ই জানুয়ারি 1954, 25শে জানুয়ারি ও 26শে জানুয়ারি 1954। পার্কের চিরুনি তল্লাশিতে পাওয়া গেল আরও একটি মোড়ক। রাখা ছিল একটি বালির বস্তার নিচে, যার ভিতর থেকে বেরোলো 2 উড়ুর টুকরো টুকরো অংশ। মোড়ার জন্য ব্যবহৃত কাগজ সেই যুগান্তরে। 27শে ফেব্রুয়ারি 1954, মধ্যরাত অতিক্রান্ত। লালবাজারের গোয়েন্দা বিভাগের ইন্টারোগেশন রুম। লাগাতার জেরায় ঢুকছেন মধ্য 30-এর যুবক। জিজ্ঞাসাবাদ শুরু হয়েছে সন্ধে নাগাদ, চলছে বিরামহীন। অবলীলায় সব অভিযোগ অস্বীকার করছে শুরুর কয়েক ঘন্টায়। এমনটাই হয় জটিল মামলায়, জানি আমরা অভিজ্ঞতায়। জেরার প্রাথমিক পর্বে অভিযুক্ত কিছুতেই স্বীকার করে না অপরাধ। আত্মপক্ষে সমর্থন যা বলার, যেভাবে বলার বলতে দেওয়া হয় সব। তদন্তকারীরা শুনতে থাকে নিরাবেগ নিস্পৃহতায়। বক্তব্যের অসঙ্গতি লিপিবদ্ধ হতে থাকে নীরবে। একটা সময়ের পর নিজেকে নির্দোষ প্রমাণ করার আত্মতুষ্টি যখন অজান্তেই ঘিরে ধরে এক অভিযুক্তকে, আসল খেলা শুরু হয় ঠিক তখন। প্রশ্নের তাস একটার পর একটা ফেলতে থাকেন গোয়েন্দারা। চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেওয়া হয় জবানবন্দির অসঙ্গতি, যার ধাক্কায় বেআবরু হয়ে যায় বয়ানের মিথ্যাচার। তেমনটাই হলো সে রাতে। প্রশ্নের চক্রবুহে ক্রমশ দিগ্ভ্রান্ত হতে থাকলেন যুবক। প্রথম দিকের ভাঙবো তবু মচকাবো না ভাবটা কমতে কমতে প্রায় শূন্যের কাছাকাছি তখন স্নায়ু যে বিদ্রোহ করতে শুরু করেছে জানান দিচ্ছে কপালের শ্বেতবিন্দু। ভঙ্গুর হয়ে এসেছে রক্ষণ। সমরেন্দ্রনাথ ঘোষ, তৎকালীন ওসি হোমিসাইড। বুঝলেন, কাঙ্ক্ষিত স্বীকারোক্তি আসার স্রেফ সময়ের অপেক্ষা। এলেও অল্পক্ষণ পরে। স্যার, আমি মেরেছি ওকে, কেটে ফেলে দিয়েছি টুকরো টুকরো করে, এছাড়া উপায় ছিল না আর। বলেই মুখ ঢেকে টেবিলে মাথা গুঁজে দিলেন অভিযুক্ত। সমরেন্দ্র জলের গ্লাস এগিয়ে দিলেন। নিন, খান, অনেক সময় আছে, ধীরে সুস্থে বাকিটা বলুন। রাত তখন পাড়ি দিচ্ছে ভোরের ঠিকানায়। সূর্যের দাপট কিছু পরেই দখল নেবে অন্ধকারে। বেলারানী দত্ত হত্যা মামলা, টালিগঞ্জ থানা, কেস নম্বর 116, তারিখ 31/1/54, খুন এবং প্রমাণ লোপাট 302/201 আইপিসি। ছড়িয়ে ছিটিয়ে নারীর শরীরের দেহাংশ খবরের কাগজে মুড়ে বিকৃত এতটাই যে শনাক্তকরণের প্রায় অসাধ্য। সাম্প্রতিক অতীতে এই ধরনের কিছু ঘটনা ঘটেছে দেশের বিভিন্ন প্রান্তে। ইন্টারনেটের দৌলতে সেসব মামলার বিবরণ সহজলভ্য, চিত্রায়িত হয়েছে সিরিয়ালে ও সিনেমায়। কিন্তু সেই সদ্য স্বাধীনোত্তর সময় এমন কেস কলকাতায় কেন? দেশের অন্যত্র বা বিদেশেও আদৌ হয়েছে কিনা তথ্য নেই, প্রামাণ্য। ঘটনা প্রচারিত হওয়ার পর শহর কলকাতায় প্রবল চাঞ্চল্য প্রত্যাশিতই ছিল। চাঞ্চল্যের অভিঘাত ক্ষীণতর হয়েছে সময়ের স্বাভাবিক নিয়মে। কিন্তু বিরলের মধ্যে বিরলতম হিসেবে এই মামলার চিরস্থায়ী স্থান নির্দিষ্ট হয়ে গিয়েছে অপরাধ গবেষণার ইতিহাসে। নারকীয় হত্যাকাণ্ডের তদন্তভার ডিটেকটিভ ডিপার্টমেন্টের হাতে তুলে দিতে বিন্দুমাত্র সময় খরচ করলেন না তৎকালের নগরপাল। দায়িত্ব পড়ল হোমিসাইড শাখার ওসি ইন্সপেক্টর সমরেন্দ্রনাথ ঘোষের উপর। লিখেছি আগে যার কথা। ময়নাতদন্ত হলো 31শে জানুয়ারি। পচন প্রক্রিয়া ততক্ষণে শুরু হয়ে গিয়েছে দেহাংশে। খণ্ডিত অঙ্গ প্রত্যঙ্গের একটি একটি করে অশেষ অধ্যাবসায় জোড়ার চেষ্টা করলেন ডাক্তাররা। 7-8 ঘন্টার প্রাণান্তকর পরিশ্রমে পূর্ণবয়স্কা নারী শরীরে রূপ নিল জোড়া লাগানো দেহাবশেষ। 2টি বিশেষত্ব নজরে এলো মৃতদেহে। 1, 2টি পায়েরই পাতা অস্বাভাবিক লম্বা। 2, বা উরুর উপরে একটি কাটা দাগ।
যিনি পোস্টমর্টেম করলেন তার বক্তব্য ছিল দ্বিধাহীন। মৃত্যুর ঘাড়ের কাছে ধারালো কিছু আঘাতে, যা অ্যান্টিমর্টাম অ্যান্ড হোমিসিডিক্যাল ইন নেচার। শরীরের বাকি অগুন্তি আঘাত চিহ্ন মৃত্যুর পর, পোস্টমর্টেম ইনজুরিজ। এই পর্যন্ত তো হলো, কিন্তু আসল কাজই তখনও বাকি। মৃতার শনাক্তকরণ। মুখ ক্ষতবিক্ষত, চামড়া বলতে কিছু অবশিষ্ট নেই আর। কে খুন হলেন সেটা না জানলে কিভাবে খুন, কে খুনি, এগোনোর রাস্তা তো এক প্রকার বন্ধ হয়ে যায় তদন্তের। শেষ চেষ্টা করা হলো, খবর পাঠানো হলো চুঁচুড়া নিবাসী ডাক্তার মুরারিমোহন মুখার্জির কাছে, যিনি তখন কলকাতার কারনানি হাসপাতালে প্লাস্টিক সার্জারি বিভাগের প্রধান। বিস্তর নাম ডাক। ডাক্তার মুখার্জি এলেন, অক্লান্ত শ্রম ব্যয় করলেন। মুখের আদল কিছুটা এলো বটে, কিন্তু তা চিহ্নিতকরণের পক্ষে যথেষ্ট ছিল না। পচন ক্রিয়া শুরু হয়ে গিয়েছিল দেহাংশে। না হলে প্লাস্টিক সার্জারি ফলদায়ক হওয়ার উজ্জ্বল সম্ভাবনা ছিল। ভারতের ইতিহাসের অপরাধ তদন্তে সম্ভবত এই মামলাতে প্রথম প্লাস্টিক সার্জারি শরণাপন্ন হওয়া। কলকাতা পুলিশের তরফে ঘটনার বিশদ প্রচার করা হলো। কাগজে মৃতার অবয়বের ছবিও ছাপানো হলো, যা তোলা হয়েছিল ময়নাতদন্তের পর। দিন গড়িয়ে সপ্তাহ বেরোলো, সামান্যতম খবর এলো না। নীলরতন সরকার হাসপাতালের মর্গে দেহ রাখা হলো প্রায় 20 দিন। এরপর মৃতার কপালে আটকে থাকা কিছু চুল, হাতের কোমরের পায়ের উরুর কিছু অস্থিমজ্জা সংরক্ষিত করে অশনাক্ত দেহ পুড়িয়ে ফেলা হলো প্রথমাফিক। শনাক্ত করার জন্যে কিন্তু চেষ্টা ত্রুটি রাখেনি পুলিশ। যেখানে দেহের টুকরোগুলি ফেলা হয়েছিল তার আশেপাশের অন্তত 100 খানেক বাসিন্দাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল। শুধু শহরে নয়, রাজ্যের প্রতিটি থানায় বিস্তারিত খোঁজ নেওয়া হয়েছিল, কোথাও কোনো মহিলা নামের মিসিং ডায়েরি হয়েছে কিনা। সূত্র মেলেনি কোনো। ফেব্রুয়ারির শেষ সপ্তাহ, প্রায় মাসখানেক গড়িয়ে গিয়েছে ঘটনার। তদন্তে কণা মাত্র অগ্রগতি ব্যতি রেখে কিনারা সূত্র আপ্রাণ চেষ্টাতেও অধরা থাকলে 90% তদন্তকারীকে একটা সময় গ্রাস করে অনিবার্য হতাশা, যা ক্রমাগত অবচেতনে বাজাতে থাকে কাটা রেকর্ড। অনেক হলো, এবার হাল ছেড়ে দেওয়া যায়। কত মামলারই তো কিনারা হয় না। এমতা অবস্থায় হতাশাকে প্লেগপথ পরিত্যাজ্য রাখাটাই সফল তদন্তকারীর গোষ্ঠীপাথর। সমরেন্দ্র হাল ছাড়ার পাত্র ছিলেন না। ফুটবলের তুলনা টানলে ব্রাজিল বা আর্জেন্টিনা নয়, ছিলেন আদ্যন্ত জার্মান মনোভাবাপন্ন। হারার আগের মুহূর্ত পর্যন্ত না হারায় বিশ্বাসী। শিল্পের থেকে বরাবর প্রাধান্য দিতেন শৌর্যকে। কথায় বলে ভাগ্যই বীরেরই সহায় হয়, আর তদন্তের অভিজ্ঞতা বলে ভাগ্য সহায় হয় একমুখী অধ্যাবসায়। কৃপাদৃষ্টি দেয় আচম্বিত, ঘটে যায় অভাবিত সমাপতন। যেমনটা হলো 25শে ফেব্রুয়ারি রাতে। রাত 9:30, 9:45 হবে তখন। কর্মব্যস্ত দিনে শেষে বাড়ি ফিরছিলেন সমরেন্দ্র। ক্লান্ত, অবসন্ন, ঠান্ডা লেগেছে একটু, হালকা সর্দি কাশিতে বিব্রত। গাড়ি ছুটেছে টালিগঞ্জ ফাঁড়ি থেকে রাসবিহারীর দিকে। হঠাৎই খেয়াল হলো একটা কাশির ওষুধ কিনে নিলে মন্দ হয় না। রসা রোডের কাছাকাছি এসে চোখে পড়লো প্রায় পাশাপাশি দুটো ওষুধের দোকান। একটা ঝাঁপ ফেলেছে কর্মচারী। রয়্যাল মেডিকেল স্টোর, পাশেটা খোলা। সাউথ ক্যালকাটা ফার্মেসি। গাড়ি দাঁড়ালো দোকানের সামনে। দোকানের ছিঁড়িছাদ দেখলে ভক্তি হওয়ার কথা নয়। টুলে বসে একজন কর্মচারী, অপরিচ্ছন্ন পোশাক, মুখে জন্মান্তরের বিরক্তি। দোকানের তাক আলমারি সিংহভাগে খালি, কিছু ওষুধপত্র সাজানো অবিন্যস্ত। পুলিশের গাড়ি থেকে খদ্দের নামতে দেখে সামান্য নড়ে চড়ে বসলেন কর্মচারী। কাশির ওষুধ লাগবে? দাঁড়ান স্যার, দেখছি। মিনিট খানেক দেখে শুনে কর্মচারী তো হেসে যে উত্তর দিলেন, একটু রেগেই গেলেন সমরেন্দ্র। স্যার, জ্বর, মাথা ব্যথা আছে, কাশির ওষুধ ছিল, স্টক শেষ। তা এমন দোকান খুলে রেখেছো কেন? বন্ধ করে দিলেই তো হয়। মালিক কোথায় তোমার? মালিক তো স্যার মাসখানেক হলো আসছে না। সেজন্যই অবস্থা দোকানে। কি নাও মালিকের? দোকানটা তুলে দিতে বলো দিয়ে।
স্যার, বীরেন দত্ত। খবর পাঠিয়েছেন, বাইরে আছেন। রোজ সন্ধেবেলা দোকানে বসতেন, এই প্রথম এতদিন ধরে দেখছি না। পাওয়া গেল না ওষুধ। চালক স্টার্ট দিলেন গাড়িতে। সামান্য এগোনোর পরই গাড়ি থামালেন সমরেন্দ্র। দোকানের কর্মচারী কি বলল যেন? মালিক মাসখানেক ধরে আসছেন না। আরো তো বলল এই প্রথম এতদিন ধরে। সমরেন্দ্র, যেখানে দেখিবে ছাই উড়াইয়া দেখো তাই, এর তত্ত্বে ভরসা রাখতে মনের খচখচানি দূর করতে চালককে বললেন, যা তো আবার দোকানটার মালিকের ঠিকানা জেনে আয়। জানা হলো 55/4/2 টার্ফ রোড, শম্ভুনাথ পণ্ডিত হাসপাতালে অদূরেই। শরীরে বই ছিল না, তবু মনে হলো সমরেন্দ্র একটু ঘুরেই আসি। গেলেন, দেখলেন বীরেন দত্ত ঘর তালাবন্ধ। প্রতিবেশীদের থেকে জানলেন গত বেশ কয়েক বছর ধরে ওই ঘরে বীরেন থাকেন স্ত্রী বেলাকে নিয়ে। এটি 6 বছরের ছেলেও আছে। জানুয়ারির শেষে সন্তান সম্ভবা বেলা ভর্তি হয়েছিলেন শিশু মঙ্গলে, এমনটাই তারা শুনেছিলেন বীরেনের কাছে। 30শে জানুয়ারির পর বীরেনকে তারা আর দেখেননি। ছেলেকে নিয়ে চলে গিয়েছিলেন। কিনারার সম্ভাবনার ইঙ্গিত পেলে যে কোনো তদন্তকারী অফিসারের যা হয় তাই হলো সমরেন্দ্র। অ্যাড্রিনালির বাড়তি ক্ষরণ শিরা উপশিরায়। এই অনুভূতি বড় পরিচিত পুলিশের। যারা জটিল মামলার তদন্ত করেছেন তারা জানেন, লিখে বোঝানো নয় সবটা। বেলা দত্ত নামে কোনো সন্তান সম্ভবা যে গত 1 মাসে শিশুমঙ্গল হাসপাতালে ভর্তি হননি, সেটা বার করতে লাগলো ঘন্টা 2। রহস্য আর পর্দানুসীন থাকলো না। আক্ষরিক অর্থে ঝাঁপিয়ে পড়লেন হোমিসাইড বিভাগের গোয়েন্দারা। একটি লোককে খুঁজে বার করতে হবে। নাম জানা আছে, জানা হয়ে গিয়েছে কোথায় কিসের দোকান, বাড়ির ঠিকানা পাওয়া গিয়েছে, প্রতিবেশীরা চেহারার বিবরণ দিয়েছে। এরপরে সন্দেহভাজনকে পাওয়া যাবে না হয়। সোর্স লাগানো হলো একাধিক। বীরেন দত্ত পারিবারিক এবং ব্যবসায়িক ঠিকুজি কুষ্টির খোঁজ খবর শুরু করার 24 ঘন্টার মধ্যেই খবর এলো বীরেনের নাকি হরিশ মুখার্জি রোডেও আস্তানা আছে একটা। যাতায়াত নিয়মিত, নজরদারি চালু হলো। 27শে ফেব্রুয়ারির ভোরে 102-এ হরিশ মুখার্জি রোডের একটি বাড়ি থেকে চাদর মুড়ি দিয়ে ভদ্রলোককে বেরোতে দেখা গেল। কেদার বোস লেনের মুখে আটকালো সাদা পোশাকের পুলিশ। আপনি কি বীরেন দত্ত? হ্যাঁ, কেন? বেলা দত্ত কি আপনার স্ত্রী? হ্যাঁ, কিন্তু কেন বলুন তো? যা জানতে চাইছি উত্তর দিন। উনি কোথায়? লজ্জার কথা কি আর বলবো, বাড়ি ছেড়ে চলে গিয়েছে প্রেমিকের সঙ্গে। গাড়িতে উঠুন, আমরা লালবাজার থেকে আসছি, বাকি কথা ওখানেই হবে। খুনের গায়ে কাটা দেওয়া বিবরণের আসার আগে একটু পূর্বকথন জরুরি। বীরেন দত্ত, ডাকনাম বেচু, বয়স 34। বজবজের কাছে একটি গ্রামে কেটেছিল ছেলেবেলা। বাবা ছিলেন পশ্চিমবঙ্গ পুলিশের সাব ইন্সপেক্টর। বয়স যখন মাত্র 1, বাবা গত হলেন। তার কয়েক মাসের মধ্যে মাও, 2 দিদি আভা ও কনক, যাদের শ্বশুরবাড়ি যথাক্রমে আন্দুল ও কলকাতায়। বাবা মায়ের মৃত্যুর পর কিছুদিন থাকলেন দিদার গ্রামের বাড়িতে, ভর্তি হলেন স্কুলে। বীরেনের 2 খুড়তুতো দাদা নবনী দত্ত ও যতীন্দ্র দত্ত থাকতেন ভবানীপুর চন্দ্রনাথ চ্যাটার্জি স্ট্রিটে। বয়স যখন 8-9, দাদারা বীরেনকে নিয়ে এলেন কলকাতায় নিজেদের কাছে। বালক বীরেনকে ভর্তি করে দেওয়া হলো রামরিক ইনস্টিটিউশনে। পড়াশোনায় যে বিশেষ মন ছিল বীরেনের, এমন অভিযোগ অতি বড় শুভানুধ্যায়ের পক্ষে করা কঠিন ছিল। রেজাল্ট তো খারাপ হচ্ছিল, উপরন্ত ক্লাস পালিয়ে প্রাপ্তবয়স্কদের সিনেমা, বিড়ি, সিগারেট, মদ, উচ্ছন্নে যাওয়ার ইঙ্গিত ক্রমশই স্পষ্টতর হচ্ছিল। দাদারা একদিন বকাবকি করলেন খুব, চর থাপ্পড় খরচ করলেন দরহাজ হস্তে। ক্লাস 8-এর বীরেন রেগে মেগে চলে এলেন আন্দুলে দিদির শ্বশুর বাড়িতে। জামাইবাবুর ওষুধের দোকান ছিল, টুকটাক কাজ শুরু করলেন সেখানে। 1934 থেকে 44, 10 বছর কাটলো আন্দুলে। খুড়তুতো দাদা নবনীর বরাবরই কিঞ্চিত দুর্বলতা ছিল বেচুর প্রতি। নিয়মিত খবর রাখতেন, আন্দুলে গেলেন একদিন খোঁজ খবর নিতে, যেমন যেতেন মাঝে মধ্যে। বীরেনকে একটু ছন্ন ছাড়া দেখলেন, মায়াই হলো একরকম।
ফের নিয়ে এলেন কলকাতায়। বীরেন তখন বছর 24-এর যুবক। বড় জামাইবাবু শ্যালককে ভালোবাসতেন খুব। রসা রোডে সাউথ ক্যালকাটা ফার্মেসি নামে একটি দোকান করেছিলেন কিছুদিন আগে। সেটা লিখে দিলেন বীরেনের নামে। দাদা নবনীর রমেশ মিত্র রোডের বাড়িতে বসবাস শুরু করলেন বীরেন। নবনীর কন্যা কমলা তখন 17-র কিশোরী, ছটফটে, হাসি খুশি, প্রাণবন্ত। খুড়তুতো দাদার মেয়ের প্রেমে পড়লেন বীরেন। কমলাও ভেসে গেলেন কৈশোরের আবেগে। অনুরাগ ছিল উভয় পক্ষে। কমলাকে নিয়ে একদিন বাড়ি থেকে পালালেন বীরেন। উঠলেন সদানন্দ রোডের এক ভাড়া বাড়িতে। চেষ্টা করলেন বার দুয়েক নবনীর বাড়ি গিয়ে বোঝাতে। ফল হলো না। তুমুল বাদানুবাদ হলো। নবনীর পরিবার এই সম্পর্ককে মানলেন না কিছুতেই। মেয়েরও এই গৃহত্যাগে সম্মতি আছে বুঝে নবনী সম্পর্ক ত্যাগ করলেন কমলার সঙ্গে। পুলিশের অভিযোগ করবেন ভেবেছিলেন প্রথমে। শেষমেশ অবশ্য বিরতি থাকলেন সামাজিক মর্যাদার হানির আশঙ্কায়। সদানন্দ রোডের বাড়িতে সংসার পাতলেন বীরেন। নতুন নামও দিলেন কমলার, বেলা রানী। আইন সিদ্ধ বিয়ের প্রথাগত রীতিনীতি অবশ্য মানলেন না বীরেন, বেলার শত অনুরোধ সত্ত্বেও। সিঁথিতে নামকাওয়ান্তি সিঁদুর থেকে নিরস্ত করলেন বেলাকে। স্বামী স্ত্রীর পরিচয়ে দিন কাটতে লাগলো। পুত্র সন্তানের জন্ম হলো বছর 2-এর মধ্যে। নাম রাখা হলো বথীন্দ্রনাথ দত্ত। আদরের ডাক বোতল। সন্ধ্যের পর বীরেন বেলা সদানন্দ রোডের বাড়ি থেকে উঠে এলেন 55/4/2 টার্ফ রোডে। যত সময় গেল বীরেন ক্রমে বেলার প্রতি নিরুৎসাহ হয়ে পড়তে লাগলেন। আলাপ হলো শ্রীকৃষ্ণ লেনের বাসিন্দা শ্রী সরোজকান্তি বসুর কন্যা মীরার সঙ্গে। 48-এর মাঝামাঝি রেজিস্ট্রি বিয়ে সেরে ফেললেন, বেলার অস্তিত্ব সম্পূর্ণ গোপন করে। বীরেনের দিদি জামাইবাবুরা জানতেন বেলা কাহিনী, কিন্তু তারাও তীব্র বীতশ্রদ্ধ ছিলেন ওই সম্পর্ক নিয়ে। ভাবলেন বেলা তো এক অর্থে রক্ষিতাই মাত্র। বিয়ে হলে যদি সম্পর্কে ইতি পড়ে ভালোই, এতে যে কারোরই ভালো হবে না, বেলা বা মীরার বা বীরেনেরও। সেটা বিলক্ষণও বুঝেছিলেন। ওই যে স্নেহ বড় বিষম বস্তু। বিয়ের পরেও প্রথম 2 বছর গোয়া বাগানে দিদির শ্বশুর বাড়িতে মীরাকে রাখলেন বীরেন। সেখানে জন্ম হলো এক কন্যা সন্তানের, যে পৃথিবীর মায়া কাটালো ভূমিষ্ঠ হওয়ার 2 দিন পরে। মীরা সদ্যজাতা কন্যার মৃত্যু শোকে আচ্ছন্ন ছিলেন কিছুদিন। শোকের প্রাবল্য কিছুটা কমলে বীরেনকে বলেন বাড়ি খুঁজতে শুরু করো, আলাদা থাকবো। বাস্তবে কি কোনো বিবাহিতা মহিলাই বা চান ওভাবে থাকতে ননদের অনুগ্রহে? নাসরবান্দা মীরার জোড়াজুড়িতে বীরেন 102A হরিশ মুখার্জি রোডের একতলার একটি ছোট ঘর ভাড়া নিলেন। 1953 জন্ম নিল বীরেন মীরার শিশুপুত্র। আশ্চর্য কৌশলী রোজনামচা ছিল বীরেনের। কতই বা দূরত্ব টার্ফ রোড আর হরিশ মুখার্জি রোডের। অথচ বছরের পর বছর মীরাকে জানতে দেননি বেলার কথা, বেলাকে মীরার। দুপুরের খাওয়া সারতেন টার্ফ রোডে। মীরাকে বলতেন কাজের ব্যস্ততায় মধ্যাহ্নভোজন সেরে নিতে হয় YMCA ক্যান্টিনে। রাতটা সপ্তাহের অধিকাংশ দিন কাটাতেন হরিশ মুখার্জি রোডের ভাড়া বাড়িতে। বেলাকে বুঝিয়েছিলেন দোকানের ওষুধপত্র কেনার কাজে শহরের বাইরে যাবার প্রয়োজন পড়ে ঘন ঘন। বিবেকবর্জিত দুশ্চরিত্র ছিলেন বীরেন ঠিকই, কিন্তু সত্যের স্বার্থে স্বীকার্য গুণও ছিল কিছু। ছোট থেকেই পাড়ার যাত্রা নাটকে অভিনয় করতেন এবং নেহাত মন্দ করতেন না। নিউ থিয়েটার স্টুডিওয়ে যাতায়াত ছিল নিয়মিত। সেখানে আলাপ পরিচয় প্রযোজক পরিচালকদের সঙ্গে। একটা দুটো নয়, অভিনয় করেছিলেন 6টি ছবিতে, যার মধ্যে বাঙালির সর্বকালের মহানায়কের কেরিয়ারের দ্বিতীয় মুক্তিপ্রাপ্ত ছবি কামনাও ছিল। বাকি ছবিগুলো নারী, মহাকাল, শুভদা, নিষ্কৃতি এবং পাপের পথে। পাপের পথে আক্ষরিক অর্থেই পা বাড়ানো অবশ্য ওই স্টুডিও পাড়া থেকে। জুটে গেল কিছু ইয়ার দোস্ত। রেসের মাঠ, জুয়ার ঠেক আর নিষিদ্ধ পল্লীর ত্রাহ স্পর্শে দিশা হারালেন। ফার্মেসির কাজকর্মে মন দিতেন না আর। কর্মচারীদের উপর ছেড়ে দিলেন পুরোটাই। ফল বাণিজ্য লক্ষ্মী বিরূপ হলে শুরু হলো অর্থ সংকট। এমনিতেই দুটো সংসার চালানো যথেষ্ট ব্যয় সাপেক্ষ ছিল। কষ্টসৃষ্টে তবু চলছিল, কিন্তু বীরেনের চোখে অন্ধকার দেখলেন যখন জানলেন
বেলা দ্বিতীয়বারের জন্য সন্তান সম্ভবা। এরপর আমি আর পারছিলাম না স্যার। একই ব্যবসায় মন্দা চলছে, অনেক ধার দেনা হয়ে গিয়েছিল। তার উপর বেলা আর মীরাকে মিথ্যে বলে বলে ক্লান্ত। ভয় হতো স্যার, যে কোনো দিন ধরা পড়ে যাব। মীরা তো সন্দেহ করতে শুরুই করেছিল। বেলাও মাঝে মধ্যে জিজ্ঞেস করতো রোজ রাতের কিসের এত কাজ। যখন শুনলাম বেলা আবার মা হতে চলেছে, প্রথমেই মাথায় এলো আবার এক গাদা খরচের ধাক্কা। ঠিক করলাম বেলাকে সরিয়ে দেব। আর কোনো উপায় ছিল না স্যার, বিশ্বাস করুন, কোনো উপায় ছিল না। বিশ্বাস অবিশ্বাস পরে, জিজ্ঞাসাবাদের গোড়ার কথা খুব বেশি বিরাম দিতে নেই স্বীকারোক্তির সময়। গোয়েন্দারাও থামতে দিলেন না। বীরেন বলে চললেন। একজোট রাগারাগি করলাম প্রথমে। বললাম, এ সন্তান আমার নয়, হতে পারে না। আমার রাতে বাইরে থাকার সুযোগ নিয়েছো তুমি। শুনে বেলা প্রথমে কাঁদলো, তারপর ঝগড়াঝাটি হলো খুব। খুনের পরিকল্পনার একমাত্র পথের কাটা ছিল পুত্র বোতন। বয়স তখন 6। কি করা যায় মীরার কাছে আষাঢ়ে গল্প ফাঁদলেন বীরেন। বললেন, এক ঘনিষ্ঠ বন্ধু আর তার স্ত্রী মারা গিয়েছেন পথ দুর্ঘটনায়। রেখে গিয়েছেন 6 বছরের ছেলেকে, যে এখন সর্বার্থে অনাথ। মীরা রাজি থাকলে হরিশ মুখার্জি রোডের বাড়িতে রাখতে চান। মীরা আবেগপ্রবণ স্বভাবের ছিলেন, সম্মতি দিলেন এক কথায়। 27 জানুয়ারি 1954। বেলা তখন পূর্ণ সন্তান সম্ভবা। ফার্মাসি থেকে বাড়ি ফিরলেন বীরেন রাত প্রায় 10:30। বোতন ঘুমোচ্ছে অকাতরে। বেলার রুটি আলু ভাজা সাজিয়ে দিলেন থালায়। বীরেন নিঃশব্দে খাওয়া শেষ করলেন এবং করে গালিগালাজ শুরু করলেন বেলাকে। আমি 1 পয়সাও খরচ করতে চাই না এই বাচ্চার পিছনে, যে আমার নয়। ধৈর্যের বাঁধ ভেঙে গেল বেলা। মেজাজ হারালেন। তোমার কীর্তিকলাপ জানতেও আর বাকি নেই কারণ। বীরেন সুযোগের অপেক্ষাতেই ছিলেন। বেমক্কা মারধর শুরু করলেন। রান্নাঘরে রাখা দা দিয়ে বেলার ঘাড়ে কোপ বসালেন বেশ কয়েকবার। অবিরাম রক্তক্ষরণ এবং মৃত্যু কিছুক্ষণের মধ্যেই। কাঠের আলমারিতে কাপড় চোপড় ছিল, সেসব বার করে আলমারিতে ঢুকিয়ে দিলেন মৃতদেহ। ধুয়ে মুছে পরিষ্কার করলেন রক্তস্রোত। তার আগে বেলার শরীরে যা গয়নাকাটি ছিল খুলে নিলেন সব। 6 জোড়া সোনার চুড়ি, সোনার আংটি, কানের দুল, সব। এবং এত কিছুর পরে ঘুমিয়ে পড়লেন নিশ্চিন্তে। টাফ রোডের বাড়ির দোতলায় একাই থাকেন বেনু নামের একজন অবিবাহিতা মহিলা, যার সঙ্গে বেলার ঘনিষ্ঠতা ছিল, যিনি অসম্ভব ভালোবাসতেন বোতনকে। বোতন দিনের অনেকটা সময় কাটাতো বেনু মাসির সঙ্গে। 28 তারিখ ভোরে উঠেই পরের ধাপগুলো ছকে নিলেন বীরেন। কিরকম? ভোরে উঠে বেনুদিকে ডাকলাম। বললাম, গভীর রাতে বেলাকে ভর্তি করতে যেতে হয়েছে শিশুমঙ্গল হাসপাতালে। ডেলিভারি হবে যে কোনো সময়। বোতনকে এ কয়দিন যদি বেনুদি নিজের কাছে রাখেন ভালো হয়। বেনুদি সানন্দে রাজি হলেন। বোতন সকালে উঠে জানতে চাইল মা কোথায়। বললাম, মা হাসপাতালে গিয়েছে। তোমার একটা ভাই বা বোন নিয়ে কয়েকদিনের মধ্যেই ফিরে আসবে। অচিন্তনীয়। বেলার লাশকে আলমারি বন্দি করে রেখে দিব্যি সকালে দোকানে বেরোলেন বীরেন। ভাবতে থাকলেন সারাটা দিন। লাশ হাপিস করা যায় কিভাবে? লাশ যদি না পায় পুলিশ, কাকেই বা ধরবে? কিভাবেই বা ধরবে? রাত 9:30 নাগাদ কর্মচারীরা বেরিয়ে গেলেন। দোকানে জমিয়ে রাখা যুগান্তরের স্তূপ থেকে কয়েকটা বার করে নিলেন। রওনা দিলেন টার্ফ রোড। পরের অংশ বীরেনের বয়ানেই পড়ুন। স্পৃহ বিবরণ দুঃসাধ্য। বেলার বডি বার করলাম আলমারি থেকে। প্রথমে দা দিয়ে মাথাটা কাটলাম, তারপর এক এক করে কান, নাক, চুল, হাত, পা, বুক, পেট সব। মুখের চামড়া চেঁচে দিলাম। যুগান্তরের পাতা দিয়ে মুড়ে নারকেল দড়ি দিয়ে বেঁধে রেখে দিলাম আলমারিতে। তালাও লাগিয়ে দিলাম। পুরো ঘরটা 2-3 বার ধুয়ে ফেললাম ফিনাইল দিয়ে। রক্তের থই থই করছিল তো, গন্ধ বেরোচ্ছিল খুব। সে রাতেও নিশ্চিন্ত নিদ্রা ওই ঘরে। 29 তারিখ যথারীতি দিন ভোর ফার্মাসিতে। রাত্রে ফিরে বীরেন আলমারি খুলে বার করলেন নারকেল দড়ি দিয়ে বাঁধা মোড়কগুলো। রেশন আনার জন্য ব্যবহৃত 2টো বড় ব্যাগে বেলার খণ্ডিত দেহাংশ পুড়ে বাড়ি থেকে বেরিয়ে রিক্সা ডাকলেন।
কালীঘাট পার্কের কাছে গিয়ে ছেড়ে দিলেন রিক্সা। কিছু মোড়ক ফেললেন পার্কে, কিছু হেঁটে বাড়ি ফেরার পথে কেওড়াতলা শ্মশানের কাছের শৌচালয়ের পাশে টার্ফ রোডে ফিরে ফের একগ্রস্ত ধোয়া মোছা ফিনাইল দিয়ে আলমারিতে বালতি বালতি জল ঢেলে মুছে ফেলা হলো রক্তের দাগ। 30শে জানুয়ারি সকাল, দোকানে বেরোনোর সময় বীরেনের দেখা বেনুর সঙ্গে। বেলার কি খবর বীরেন? ভাবছিলাম দেখতে যাবো একবার। না বেনুদি, এখন যেও না, আজ রাতে ডেলিভারি হবে, হয়তো প্রেশারটা ওঠানামা করছে, ডাক্তাররা আলাদা কেবিনে রেখেছে, বাড়ি আসবে কয়েকদিনের মধ্যে, তখন তো দেখা হবে। উৎসুক প্রতিবেশীদেরও একই কথা বলল এবং পরের কয়েকদিন বেলার সমস্ত গয়নাকাটি সরিয়ে ফেললেন হরিশ মুখার্জি রোডে। মীরা জানতে চাওয়ায় বললেন এক বন্ধু গয়না বন্ধ রেখেছে। বেলার ব্যবহৃত কাপড় চোপড় প্রসাধনী ফেলে দিলেন টালি ডালা। বোতনকে দিন দুয়েক পরে নিয়ে গেলেন হরিশ মুখার্জি রোডের বাড়িতে। অনাথ বন্ধুপুত্র গল্প তো মীরাকে বলা ছিলই আগে। মীরা অনুমান করা যায় নির্ঘাত সন্দেহ করেছিল বোতন নিশ্চয়ই মীরার সামনে বাবা বলে ডাকত বীরেনকে। 6 বছরে অনাথ হওয়া বালক চট করে অন্য কাউকে বাবা ডাকবে কেন? স্বামীর অপকীর্তি অনুমান করেও মীরা নীরব থেকেছিলেন সংসার রক্ষার দায়। সাক্ষ্য প্রমাণ সংহত করা হলো নিবিড় যন্ত্রে। পান থেকে চুল খসারও বিলাসিতা ছিল না তদন্তকারী অফিসারের কাছে। হরিশ মুখার্জি রোডের বাড়ি থেকে বাজেয়াপ্ত হলো বেলার গয়না। টার্ফ রোডের বাড়ির আলমারি থেকে উদ্ধার হলো দা ওয়েপন অফ অফেন্স, যাতে লেগেছিল চুল। মেঝেতে জমাট বাঁধা রক্ত থেকে রক্তের দাগ সংগৃহীত হলো নমুনা স্যাম্পল ব্লাড। উদ্ধার হলো ফিনাইলের বোতল, যাতে আটকে ছিল চুল। রক্তের নমুনা যে মনুষ্য দেহেরই প্রমাণ হলো ফরেন্সিক পরীক্ষায়। মৃতা নারীর সংরক্ষিত চুল আর দত্তদের বাড়িতে দা আর ফিনাইলের বোতলে আটকে থাকা চুল যে একই ব্যক্তির, তাও নিশ্চিন্ত হলো বৈজ্ঞানিক পরীক্ষায়। এটি অন্তত গুরুত্বপূর্ণ প্রমাণ হিসেবে বিবেচিত হয়েছিল আদালত বিচারে। মৃতা যে বেলা রানী, প্রমাণের জন্য বেলার সন্তান সম্ভব থাকার নথি একান্ত প্রয়োজন ছিল, সেটিও জোগাড় হলো। টার্ফ রোডের বাড়িতে তল্লাশির সময় পাওয়া গিয়েছিল শম্ভুনাথ পণ্ডিত হাসপাতালে আউটডোরের টিকিট। 1953 24শে নভেম্বর সেই টিকিটে স্পষ্ট লেখা ছিল স্ত্রীরোগ বিশারদের কাছে গিয়েছিলেন বেলা অন্তঃসত্ত্বা অবস্থায়। নিজের ফার্মাসিতে যুগান্তর পত্রিকা রাখতেন বীরেন, বিক্রি করতেন না। পুরনো কাগজে জমিয়ে রাখার অভ্যেস ছিল। বাজেয়াপ্ত করা হলো সমস্ত কাগজ, এবং ঠিক যেমনটা ভাবা হয়েছিল সব ছিল কালানুক্রমিক, শুধু কয়েকটি দিন বাদে। সে দিনগুলি যে দিনের কাগজ দিয়ে মোড়া হয়েছিল বেলারানীর দেহের টুকরো টুকরো অংশ, পারিপার্শ্বিক প্রমাণ হিসেবে এর তাৎপর্য ছিল অপরিসীম। মাননীয় আদালতও লিপিবদ্ধ রেখেছিলেন তার। ময়না তদন্তের সময় আবিষ্কৃত মৃতার পায়ের পাতার অস্বাভাবিক দৈর্ঘ্যের কথা উল্লেখ করেছি আগে। বীরেনের গ্রেফতারির পর খবর দেওয়া হলো বেলারানীর আত্মীয় পরিজনদের, যাদের সঙ্গে বীরেন বেলার বিশেষ সম্পর্ক ছিল না পারিপার্শ্বিক তিক্ততার কারণে। মৃত্যুর খবরে ছুটে এলেন স্বজনরা, এবং দেখা গেল বেলার বাবা, কাকা, ভাই বোনের পায়ের পাতাও মৃতার মতোই একটু বেশি বড়। ডিটেকটিভ ডিপার্টমেন্টের তৎকালীন ডেপুটি কমিশনার DCDD চিঠি লিখলেন কলকাতার বিশ্ববিদ্যালয়ের নৃতত্ত্ব বিভাগের প্রতিযশতা অধ্যাপক ডাক্তার S.S. সরকারকে। মৃতার পায়ের পাতার ছবি এবং বাবা কাকাদের পায়ের পাতার ছবি ট্রেসিং করে পাঠালেন। জানতে চাওয়া হলো অ্যানথ্রোপোলজি তত্ত্ববিচারে কি বলা সম্ভব, এরা একই বংশভূত কিনা। গভীর পর্যবেক্ষণের পর ডাক্তার সরকার লিখিত মতামত পাঠালেন ইতিবাচক। হ্যাঁ, একই বংশে। প্রমাণের বুনিয়াদ দৃঢ়তর হলো। এত কাঠখড় পোড়ানোর প্রয়োজনীয়তা হতো না। আজকের দিন হলো DNA পরীক্ষায় সুবিধা থাকলো, কিন্তু তখনকার দিনে কোথায় সেসব সুবিধা? অপরাধ তদন্তে DNA পরীক্ষার ব্যবহার তো শুরু হয়েছে মাত্র কয়েক দশক আগে। 1986 সালে ইংল্যান্ডের লেইসেস্টারে 2টি খুন ধর্ষণের মামলায় বীরেনের কুকর্মের কফিনে শেষ পেরেকটি পোতা হলো কমলা ওরফে বেলা রানীর মায়ের সাক্ষ্যে। স্মরণ করুন, সংরক্ষিত ছিল মৃতার উরুর অংশবিশেষ, বা উরুতে ছিল কাটা দাগ, যা এক ঝলক দেখে
আকুল কান্নায় ভাসলেন কমলা ওরফে বেলার গর্ভধারী। বললেন 8 বছর বয়সে পড়ে গিয়ে উড়ুতে গুরুতর চোট পেয়েছিলেন মেয়ে। এ দাগ সেই দাগ। মা তো সন্তানকে কে আর তার চেয়ে বেশি চিনবেন। পেশ করা হলো এতটুকু অতিশয়োক্তি না করে লিখছি। সোনায় বাঁধানো চার্জশিট, যা খুনের মামলার তদন্তকারীদের কাছে আজও শিক্ষণীয় গ্রাহ্য হয়। আলিপুর দায়রা আদালতের বিচার পর্বে অভিযুক্তদের আইনজীবী তর্কের তুফান তুললেন। দাবি মৃতা আদৌ বেলারানী নন, বেলা অজ্ঞাত পরিচয় প্রেমিকের সঙ্গে পালিয়ে গিয়েছেন। যে দাবি সর্ববই মিথ্যা পর্যবসিত হলো 6 মাস ধরে চলা সওয়াল জবাবের চাপানুতরে। পারিপার্শ্বিক প্রমাণের নিশ্চিত বুনন এবং ফরেন্সিক পরীক্ষায় তথ্যের চুলচেরা বিশ্লেষণের পর বীরেনকে ফাঁসির সাজা শোনালো আদালত। রায় পরিবর্তন হলো না হাইকোর্ট ও সুপ্রিম কোর্টে, প্রাণদণ্ড বহাল থাকলো। 1956-র 28শে জানুয়ারি ভোরে আলিপুর সেন্ট্রাল জেলে ফাঁসি কাঠ দেখা দিল নারকীয় অপরাধের কর্মফল রূপে। কালো কাপড়ে ঢাকলো মুখ, গলায় আট হয়ে বসল দড়ি। পূর্ব নির্দিষ্ট সময় বীরেন দত্তের পায়ের তলা থেকে সরে গেল পাটাতন। ক্রিমিনোলজি বা অপরাধ বিজ্ঞানের জনক বলা হয় ইতালীয় সমাজতাত্ত্বিক কেসারে লম্ব্রোসোকে, যিনি বিজ্ঞান এবং নৃতত্ত্বকে এক যোগসূত্রে বেঁধে তথ্যভিত্তিক বিশ্লেষণে অপরাধীর মনের গহনতম অন্তরে ঢোকার প্রয়াস শুরু করেছিলেন। মূলত সেই আধারই 19বিংশ শতাব্দী থেকে এই বর্তমান সময় পর্যন্ত নিরন্তর জারি রয়েছে অপরাধ গবেষণা। নিত্য নতুন বিশ্লেষণে অজানা দিগন্তের সন্ধান মিলেছে প্রতিনিয়ত। বেলারানী হত্যা মামলার তথ্য তালাশে কেস ডায়েরির হলুদ হয়ে আসা পাতা উল্টোতে বসে তবু মনে হয় কিছু ঘটনা থাকে যা গবেষণালব্ধ তথ্যের আজ্ঞাবহ নয়, যা জ্ঞানগর্ভ ব্যাখ্যার অতীত। বললেন তো, ভাবুন কোনো তথ্যের ব্যাখ্যার ধরা যায় বীরেন দত্ত রচিত নিধননাট্য, সে যুগে যা পাশবিকতায় কল্পনাতীত এবং নৃশংসতায় নজিরবিহীন। ত্রিনিদাদে বিশ্ববন্দিত ইতিহাসবিদ CLR জেমস তার বহু পঠিত বই বিয়ন্ড এ বাউন্ডারি তে লিখেছিলেন, হোয়াট ডু দে নো অফ ক্রিকেট হু অনলি ক্রিকেট নো। যারা শুধু ক্রিকেটই জানেন তারার কতটুকুই বা ক্রিকেট জানেন। অপরাধীর মনের অন্তর্মহল তাই। যতটুকু দেখা যায় জানা যায়, অদেখা অজানা থেকে যায় তার ঢের বেশি। এক অন্য পৃথিবী, অন্য ছায়াপথ, যেখানে মনোজগতের আলো আধারে ধোঁয়াশা কুয়াশা এক বিছানায় শুয়ে থাকে পাশাপাশি। যেভাবে রচিত হয়েছিল চিন্তাতীত হত্যালীলা, মনে পড়ে যায় কবি শক্তি চট্টোপাধ্যায়ের সেই অমর লাইন দুটি, ব্যঞ্জনা বিস্তৃত বহুদূর, তা ছুতে চাওয়া দৃষ্টতা নেই। তবু এই মামলার দলিল দস্তাবেজ নাড়ার সময় কি অমোঘ মনে হয় কবির ওই উচ্চারণ। পথের হদিশ পথই জানে, মনের কথা মত্ত। মানুষ বড় সস্তা, কেটে ছড়িয়ে দিলে পারত। শুনছিলেন 1 ডজন খুনে রুদ্ধশ্বাস নেপথ্য কথা, সুপ্রতিম সরকারের লেখা গোয়েন্দাপীঠ লালবাজারে দ্বিতীয় গল্প মানুষ বড় সস্তা, কেটে ছড়িয়ে দিলেই পারত, উইথ সৌম্য। গল্প পাঠে সৌম্য, সমগ্র পরিচালনায় সৌম্য এবং সাউন্ড ডিজাইনিং শুভ। শুনবেন আরও একটি নতুন স্টোরি পরের শনিবার। ততদিন স্টে টিউনড। নমস্কার। অনলি সাসপেন্স।